আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে মায়া গল্পের সিজন 2 গল্পের 12 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। ইরার মুখের বিজয়ের হাসি মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করলো। মেঘলা আকাশের হাতে মার খেলেও এমন মারের সাথে পরিচয় না। এক একটা আঘাতে মেঘলা মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছে। হঠাৎ করে ইরা বলে উঠলো, এবার তোমায় কে বাঁচাবে মেঘলা? মেঘলা নামটা শোনার সাথে সাথে কেউ যেন 220 ভোল্টের শক খেলো। ছেলেটি অবাক হয়ে বলল, কি নাম বললেন? ইরা না বুঝে উত্তর দিল, কেন মেঘলা? সাথে সাথে ছেলেটি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলাকে সেখান থেকে নিয়ে উধাও হয়ে গেল। সবার থেকে নিরাপদ দূরত্বে গিয়ে বলল, ম্যাডাম আপনার গায়ে লাগেনি তো? মেঘলা অবাক হলো, তবু ছেলেটির অস্থিরতা দেখে উত্তর দিতে বাধ্য হলো। মেঘলা বলল, লেগেছে, তবে সামান্য। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না, আমাকে বাঁচালেন কেন? ছেলেটি বলল, আমি আবির, আকাশ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমি জানি আপনি কে। সেদিন আকাশ ভাইয়ের মুখে আপনার নাম শুনেছি। দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখা করার সৌভাগ্য হয়নি। আজ এভাবে এই অবস্থায় দেখতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। যাই হোক ম্যাডাম, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, ভাই সুস্থ হয়ে যাবে। আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। এখানে থাকা আপনার জন্য নিরাপদ নয়। মেঘলা তখন বলল, কিন্তু বাসায় যাব কি করে? আমি তো আকাশের বাসায় থাকি। কোন মুখে আমি ওই বাড়িতে যাব? আবির ব্যাপারটা বুঝতে পারলো। সে একটা বাসার সামনে গিয়ে মেঘলাকে নামে দিয়ে বলল, আজ আপনি এই বাসায় থাকুন, এটা আমার বাসা। আপনার কোনো অসুবিধা হবে না। আসলে বাইরে আপনার জন্য অনেক বিপদ, তাই বাসা থেকে বের হওয়াটা ঠিক হবে না। আপনি প্লিজ ঘরেই থাকুন। সবাই আপনার উপর ক্ষেপে আছে, বাইরে কে কখন কি করবে তা বলা মুশকিল। ভাই সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকুন। আবির একটা মেয়েকে ডেকে বলল, ম্যাডামকে আমার রুমে নিয়ে যাও। শোনো, ম্যাডামের দিকে খেয়াল রাখবে। আজ বাসায় কাউকে ঢুকতে দিবে না। আর ম্যাডামের যা যা লাগবে সব এখানে এনে দিবে। ম্যাডামের যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? মেয়েটি মাথা নাড়লো। আবির বলল, ম্যাডাম আসলে আমার কেউ নেই। বাবা মা অনেক আগে মারা গেছেন। একটা বোন আছে ভার্সিটিতে পড়ে, সেইখানে থাকে। তাই এখানে কেউ নেই। আপনার যা যা দরকার টুনিকে বললে ও এনে দিবে। আমি ভাইয়ের কাছে যাচ্ছি বলে আবির চলে গেল। টুনি মেঘলাকে আবিরের ঘরে নিয়ে গেল। এদিকে আকাশের প্রচুর ব্লিডিং হয়েছে, হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। তার এখনো জ্ঞান ফিরেনি। অন্যদিকে নাবিল জেল থেকে পালানোর সময় ওকে গুলি করা হয়েছিল, কিন্তু তবুও তাকে ধরা সম্ভব হয়নি। নাবিল নদীতে ঝাঁপ দিয়েছিল, তারপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। গাইস, তোমরা কি জানো আমি অনেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে অনেক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলাদের শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি শহরে সামিরা আর তার মা থাকেন। বড়লোকের বাবার একমাত্র মেয়ে সামিরা। বাবা বিদেশে থাকে, সামিরা আর তার মা দেশে থাকেন। সামিরা খুবই বদমেজাজি, রাগী আর জেদি একটা মেয়ে। তবুও সে আদরের, কারণ তার বাবা মার একমাত্র মেয়ে সে। মূলত বেশি আদরেরই সামিরা বিপদে পড়ে গিয়েছে। সে মানুষকে মানুষ মনে করে না, যা ইচ্ছে তাই করে, এমনকি কথায় কথায় মানুষের গায়ে হাত পর্যন্ত তুলে। কিন্তু সামিরা যাই করুক, কেউ তাকে কিছু বলার সাহস পায় না। সামিরাকে সবাই ভয় পেলেও সামিরার ভয়ের একটা কারণ আছে। কারণটা হলো শহরের নামকরা গুন্ডা জনির একমাত্র ক্রাশ হলো সামিরা। জনিকে সামিরা একদম পছন্দ করে না, কিন্তু জনি তাকে খুব পছন্দ করে। জনির ভয়ে সামিরার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। সামিরা সেটা সুযোগ নিল। জনিকে সে ভয় পায়, কারণ জনির মায়া দয়া বলতে কিছুই নেই। যখন তখন খুন করতেও তার হাত কাঁপে না। সামিরা কলেজে পড়লেও সে তার বাবার বিজনেস দেখাশোনা করে। মূলত তার মা বিজনেসম্যান। সালমান সামিরা মাঝে মাঝে তার মাকে সাহায্য করে। বাবা মা দুজনে প্রফেশনাল হওয়ায় সামিরাও কিছুটা বিজনেস মাইন্ডের হয়েছে। আজ সামিরা ও তার মা গ্রামের একটা প্রজেক্ট দেখতে গিয়েছিল। প্রজেক্ট দেখে সামিরা ও তার মা গাড়ি করে ফিরছিল, তখন কিছু লোক এসে তাদের গাড়ি আটকালো। সামিরার মা ভয় পেলেন, কারণ জনি হুটহাট অনেক কিছুই করে।
যা তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সামিরার মা বলল, কে আপনারা, আমাদের আটকালেন কেন? একজন এগিয়ে এসে বলল, দেখুন না ম্যাডাম, একটা ছেলে রক্তাক্ত অবস্থায় নদীর পাড়ে পড়ে আছে, আর অবস্থা খুবই শোচনীয়, কিন্তু এখনো বেঁচে আছে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। এখানে কোনো গাড়ি নেই, আপনারা যদি ওকে একটু নিতেন তাহলে খুব উপকার হতো। সামিরা বলল, না না, আমরা এই ঝামেলা নিব কেন, আপনারা অন্য ব্যবস্থা করুন। সামিরার মা বলল, ছি সামিরা, কি বলছো এইসব? একটা ছেলে মারা যাচ্ছে, ওকে আমাদের নেওয়া উচিত। আপনারা ওকে তুলে দিন, আমরা নিয়ে যাচ্ছি। সবাই মিলে ছেলেটিকে সামিরাদের গাড়িতে তুলে দিল। অজ্ঞান ছেলেটি হলো নাবিল। নদীর স্রোতের টানে এই পর্যন্ত এসেছে, তবে সে বেঁচে আছে, গুলি হাতে লেগেছে, তাই মৃত্যুর সম্ভাবনা নেই বললে চলে, কিন্তু দুর্বল হয়ে পড়েছে। সামিরার মা নাবিলকে হাসপাতালে নিয়ে গেলেন। নাবিলকে দেখে ডাক্তার জানালেন নাবিলের হাতে গুলি লেগেছে, অপারেশন করা লাগবে। সামিরার মা চিকিৎসার সমস্ত খরচ দিলেন। অপারেশন করা হলো। বেশ কিছুক্ষণ পর নাবিলের জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার সাথে সাথে নাবিল গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লো, কারণ সে এখন বেশ অসুস্থ। আকাশের কাছ থেকে প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, নিজেকে রক্ষা করার ক্ষমতাও তার কাছে এখন নেই। অন্যদিকে পুলিশ তো তাকে পাগলের মতো খুঁজতেছে। সব মিলে সে যেন একটা ভুল স্টেপ নিয়েছে, এটা এখন বেশ বুঝতে পারছে। নাবিল যখন নিজের চিন্তায় ব্যস্ত, তখন সামিরার মা আর সামিরা নাবিলের সাথে দেখা করতে আসলেন। সামিরার মা বলল, এখন কেমন আছো? নাবিলের মুখে কোনো উত্তর নেই, কারণ সে এদের কাউকেই চিনে না। তাছাড়া সে এখন অন্য চিন্তায় ব্যস্ত। সামিরা বলল, বাপরে কি অহংকার! এই ছেলে, তোমাকে কিছু জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না? নাবিল সামিরার ব্যবহারে অবাক হলো। নাবিল মনে মনে বলল, মেয়েটি পাগল নাকি? সামিরার মা বলল, আহ সামিরা, কখন কি বলতে হয় বুঝো না? মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? কি হয়েছিল তোমার সাথে? নাবিল এবার ইচ্ছে করে উত্তর দিল না, কারণ পুলিশ ওকে খুঁজছে, এটা বলা ঠিক মনে হলো না। আর সামিরার কথাতেও একটু জেদ উঠেছে। সামিরা বলল, দেখছো কি পরিমাণ বেয়াদব, এখনো কোনো উত্তর দিচ্ছে না। এই ছেলে, এত ভাব দেখাচ্ছ কাকে? জানো আমি কে? শোনো, আমরা যদি তোমাকে না বাঁচাতাম এতক্ষণে মরে ভূত হয়ে যেতে। হারামি কোথাকার আসছে আমাদের ভাব দেখাতে, এই জন্য কারো ভালো করতে নেই। একে তো রাস্তায় ফেলে আসা উচিত ছিল। নাবিল বলল, আসলে ম্যাম, আমার কিছু মনে পড়ছে না, তাই উত্তর দিতে পারছি না, ক্ষমা করবেন, আমি ভাব দেখাচ্ছি না, আপনি হয়তো ভুল বুঝতেছেন। সামিরা বলল, তোমার এত সাহস, আমার মুখে মুখে কথা বলো, তোমাকে তো আমি দেখে নিব। এ বলে সামিরা নাবিলের দিকে এগিয়ে আসলো। নাবিল তখন মনে মনে বলল, এটা মেয়ে নাকি অন্য কিছু, আর একটু হলে হয়তো আমাকে মারতে শুরু করতো। সামিরার মা বলল, তুমি পুরো পাগল হয়ে গেছো সামিরা, নাকি এটা ভুলে গেছো কার সাথে কিভাবে কথা বলতে হয়? ওর যে কন্ডিশন, ভুলে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, তুমি বাইরে যাও, কিছু মনে করো না বাবা, ও একটু এমনই, আমরা এখন যাই, পরে না হয় কথা বলবো। সামিরার মা এগিয়ে গিয়ে বলল, সামিরা এসো। সামিরা যাওয়ার সময় নাবিলের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো, আর বিটবিট করে কি যেন বলতে লাগলো। বিটবিট করে মনে মনে বলছে, আমাকে বকা খাওয়ানো, তাই না? মজা বুঝাবো তো। জনিকে একবার বললে তোমার যে অবস্থা হবে ভেবেই খুশি লাগছে, একটা হাটগোড় আস্ত থাকবে না। নাবিল বলল, এটা কোন ধরনের মেয়ে? নিজেরাই বাঁচালো, আবার নিজেরাই মারার হুমকি দিচ্ছে। এ তো দেখছি মেঘলার চেয়েও এক কারি উপডে, এক ফোঁটাও ধৈর্য নেই। উত্তর দেয়নি বলে এত কিছু। মেয়ে মানে আজব প্রাণী, কখন কি করে তারা ছাড়া কেউ বুঝার ক্ষমতা নেই। যাক, এইসব আমার দেখার বিষয় না। আমি এখন কি করব সেটা ভেবে আমার কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না, কারো কাছে নিজের আসল পরিচয় দেওয়া যাবে না। যতদিন না সুস্থ হচ্ছি, স্মৃতি হারানোর অভিনয় করতে হবে। এদিকে আকাশেরও জ্ঞান ফিরেছে, তবে তার অবস্থা বেশ খারাপ। কাউকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, প্রচুর ব্লাডিং হয়েছে, তাই এখনো ব্লাড দেখা যাচ্ছে, তাই এখনো ব্লাড দেওয়া হচ্ছে। হাসপাতালে আকাশের নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হয়েছে, আত্মীয় বন্ধু সহকারে। তাছাড়াও কয়েকজন গার্ড আকাশের কেবিনের বাইরে অপেক্ষা করছে, তাদের মধ্যে আবিরিরা আকাশের বাবা মাও আছে। ইতিমধ্যে আকাশের উপর আক্রমণের খবরটা নিউজিল্যান্ডের হেডলাইন হয়ে গেছে। মেঘলা নামে পুলিশের কেস করা থাকলেও আকাশের বাবা তা করেননি, বলেছে যা সিদ্ধান্ত নেওয়ার আকাশ সুস্থ হয়ে নিবে। মেঘলাকে আবির তার নিজের বাসায় নিরাপদে রেখে আসলেও মেঘলার মন কিছুতে মানছে না, সে আকাশের জন্য ছটপট করছে। টুনির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আবিরের কাছে ফোন দিয়ে আকাশের খোঁজ নিয়েছে। আকাশ এখন আশঙ্কা মুক্ত, এটা যেন মেঘলা শান্ত হতে পারছে না, কারণ মেঘলা আকাশকে অসম্ভব ভালোবাসে। মেঘলা বলল, আমি আজ আকাশকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম, ও আর কোনোদিন আমাকে মেনে নিবে না। এখন থেকে আকাশ আমাকে ঘৃণা করতে শুরু করবে, হয়তো আর কোনোদিন আমাকে বিশ্বাসও করবে না। ইরা আফু তার সুযোগ নিবে, আকাশকে নিজের করে নিবে। গত একদিন আগেও আমার আশেপাশে কত ভালোবাসা ছিল, আজ আমার আশেপাশে কেউ নেই, একদম একা অসহায় হয়ে আছি আমি। শেষমেশ মেঘলা আর নিজেকে সামলাতে পারলো না,
যা হওয়ার হবে সে আকাশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল আর চলেও গেল। মেঘলা ভয়ে ভয়ে 1 পা 2 পা করে হাসপাতালে ঢুকছে। তার ভয় করছে, যদিও আবিরের কাছে প্রকাশ করেনি, কিন্তু কিছুক্ষণ আগেও সে অনেক মার খেয়েছে, এখন আবার মার খেতে হবে সেটা জেনে সে এখানে এসেছে। কিন্তু মার খেতে সবারই ভয় লাগে, মেঘলারও ভয় করছে। মেঘলা যখন হাসপাতালে পৌঁছালো তখন আকাশের বাবা ইরার মেডিসিন কিনতে বাইরে গিয়েছিল, বাকিরা কেবিনের বাইরে আছে। মেঘলাকে দেখা মাত্র সবাই খেপে গেল। তখন আবির মেঘলাকে বাঁচালেও এখন আবিরও প্রচন্ড খেপে আছে, কারণ মেঘলা জেনে বুঝে এখানে এসেছে। আবির সবার আগে মেঘলাকে গিয়ে বলল, আপনি এখানে কেন, কি চান? মরার খুব ইচ্ছে তাই না? মেঘলা অবাক হলো, এক মুহূর্তে মানুষ কি করে বদলাতে পারে তার মাথায় ঢুকলো না। তবুও সাহস করে আকাশের উদ্দেশ্যে বলল। তো গাইস, অসুস্থ থাকার কারণে গল্পটা বেশি একটা বড় করতে পারি নাই। তো তোমরা যারা নেক্সট পার্ট চাও তারা এই ভিডিওতে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট, আর চ্যানেলে যারা নতুন আছো তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর তোমাদের জন্য গল্পটা আবার দেওয়া হয়েছে, তো এই ভিডিওতে তোমরা 500 কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।